কথায় আছে এই ইহলোকে এমন অনেক সৌন্দর্য আছে যা কিনা মানুষের বরাবরই মুগ্ধ করতে যথেষ্ট। তন্মধ্যে এরকমই দেখতে মানুষগুলো যেন পৃথিবীর সেই সকল সৌন্দর্যেরই একটি। এই মুহূর্তে আগন্তুকটির কাছেও আহিয়া আর মাহিয়াকে মনোমুগ্ধকর ঠেকছে। আগন্তুক খেয়াল করলো দুজনকে দেখতে একেবারেই একই রকম লাগে। সেম গায়ের রং, সমান উচ্চতা, এমনকি ড্রেস আপ ও হেয়ার স্টাইল পর্যন্ত একই রকম দুজনের। আগন্তুক এতক্ষণে সবটা উপলব্ধি করতে পারলো যে কেন মেয়েটি তাকে অচেনা বলেছিল। ওর হয়তো অপর মেয়েটির সাথে দেখা হয়েছিল সেদিন। আগন্তুক চোখের চশমাটা ঠিক করে অপ্রস্তুত ভঙ্গিতে বলে, আই এম এক্সট্রিমলি সরি, আমি আসলে বুঝতে পারিনি আপনারা জমজ। মাহিয়া এখনো সবটা বুঝে উঠতে পারছে না এখানে আসলে হচ্ছেটা কি। সে এবার মুখ খুলল, আগন্তুকের উদ্দেশ্যে বলল, এই আপনি না সেই যার সাথে গতকাল লাইব্রেরিতে আমার দেখা হয়েছিল? মাহিয়ার কথায় ছেলেটি যেন স্বস্তি নিঃশ্বাস ছাড়ে। যাক, মেয়েটি তবে তাকে ভোলেনি। সে আহিয়ার দিকে একবার আজ চোখে তাকিয়ে বলল, হুম, আমি সে। আসলে আমি জানতাম না আপনারা টুইন্স। আমি একটা কাজে এদিকটা দিয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই রেস্টুরেন্টের অপাশ থেকে আপনার মতো দেখতে ওনাকে দেখে ভেবেছিলাম আপনিই হয়তো। তাই তো ভাবলাম বইটা যেহেতু পড়া শেষ সেহেতু আপনাকে এখানেই দিয়ে দেই। কিন্তু এখানে আসার পর আপনার বোনের সাথে মিস আন্ডারস্ট্যান্ডিং হয় কিছুটা। দুজনের কথোপকথনে আহিয়ার এতক্ষণে সবটা বোধগম্য হয়। সে বুঝতে পারে এতক্ষণ ছেলেটি তাকে মাহিয়া ভেবেই সবটা বলেছে। মনে মনে কিছুটা লজ্জাবোধ করে ও, আর চোখে একবার আগন্তুকের দিকে তাকাতেই দুজনের একসঙ্গে চোখাচোখি হয়। তাহিয়া হকচকিয়ে যায়, তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নেয় সেইখান থেকে। আগন্তুক সেদিকে এক পল তাকে মুচকি হাসে, পরক্ষণে স্বাভাবিক করে নেয় মুখভঙ্গি। মাহিয়া আগন্তুকের কাছে সবটা শোনার পর খিলখিলি হেসে ওঠে, বলে, তাই তো বলি আহি কেন এতটা রাগ দেখাচ্ছিল। আসলে আহি সচরাচর এমনটা করে না। অবশ্য ও হয়তো আপনার নিজ থেকে কথা বলতে আসাটা স্বাভাবিক নিতে পারেনি, তাই এমনটা করেছে। মনে কষ্ট নেবেন না প্লিজ। আগন্তুক স্লেস হাসে, আঙ্গুলের ডগার সাহায্যে কপাল চুলকে আর চোখে তাকায় আহিয়ার পানে, বলে, আরে না, সমস্যা নেই, ওটা জাস্ট একটা মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল। বাই দ্য ওয়ে, আপনাদের সাথে তো এখনো ঠিকঠাক পরিচিত হলাম না। আমি শাহানুর ইফতি, আর আপনারা? মাহিয়া স্বাভাবিক কণ্ঠে জবাব দেয়। আমি মাহিয়া আহসান আর ও আহিরা আহসান। মাহিয়ার মুখে তাদের পদবীর নাম শুনে কিছুটা ভরকে যায়। ইফতি চোখ সরু রেখে জিজ্ঞেস করে, এহসান, আপনারা এহসান পরিবারের? মাহি এবং আহি দুজনই অবাক হয় এমন বাক্যে। মাহি অবাক কণ্ঠে বলে, হ্যাঁ তো, আপনি কি আমাদের পরিবারকে চেনেন? ইফতি এখনো অনুভূতি শূন্য চোখে তাদের দিকেই তাকিয়েছে। রাজবাড়ি কণ্ঠে জিজ্ঞেস করে, জনাব কবির এহসান, উনি আপনাদের কি হয়? আহিয়া তার কথা প্রত্যুত্তরে তৎক্ষণাৎ জবাব দেয়, আমাদের বড় আব্বু তিনি। কিন্তু আপনি কিভাবে জানলেন বড় আব্বুকে? আপনি কি তাকে আগে থেকে চেনেন? ইফতির সাথে সাথে চোখ বন্ধ করে নেয়, বার কয়েক ঘন ঘন নিঃশ্বাস ছাড়ে, বিড়বিড় করে বলতে থাকে, তাকে আমি কি করে ভুলি? মাহিয়া ও আহিয়া দুজনেই ইফতির কর্মকাণ্ডে ভ্রু কুঁচকায়। মাহিয়া গম্ভীর হয়ে জিজ্ঞেস করে, জি, কি বললেন আপনি? ইফতি হকচকায়, আশেপাশে তাকে নিজেকে স্বাভাবিক করার লোকে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে ওঠে, হো, না তেমন কিছু না। আসলে ব্যবসায়িক পরপাশে ওনার বেশ নামডাক শুনেছি, তাই আর কি। আহিয়ার কাছে যেন ইফতির কথা বিশ্বাসযোগ্য মনে হলো না। সে ফ্রিকুঞ্চন করে বলে, ব্যাস এতটুকুই? ইফতি নিজেকে স্বাভাবিক রেখে বলে ওঠে, মিস আহি, এতটুকুই। আচ্ছা, আজ আমি আসছি, আমার কিছু জরুরি কাজ আছে। নাইস টু মিট বোথ অফ ইউ। বলে এক প্রকার হন্তদন্ত হয়ে চলে যায় আহি মাহির সামনে থেকে। ইফতি চলে যাওয়ার পানে তাকিয়ে আহিয়া গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আচ্ছা, এই ছেলেটা হঠাৎ বড় আব্বুর কথা শুনে এমন অদ্ভুত বিহেভ করলো কেন? আই থিঙ্ক সামথিং ইজ ফিসি। আহিয়ার কথা শুনে মাহি বিরক্তি সঙ্গে ফ্রিকুচকে তার দিকেই তাকায়, খ্যাক করে বলে, তুই আর তোর গোয়েন্দাগিরি দুটোই সাধারণের জন্য বিপজ্জনক। ও তো বলল ও বিজনেস পারপাসে চিনে বড় আব্বুকে, তারপরও ওর প্রতি সন্দেহ করাটা নিতান্তই বোকামি। মাহির মুখে ইফতিকে নিয়ে তারিফটা মোটেও পছন্দ হলো না আহির। সে সন্দেহপ্রবণ কণ্ঠে জিজ্ঞেস করে, ওয়েট আ সেকেন্ড, তুই কেন ওই ছেলেটার এতটা পক্ষ টানছিস? পরক্ষণই দুহাত ভাঁজ করে ভ্রু উঁচিয়ে প্রশ্ন করে, কাহিনী কি খুলে বল। মাহিরা ভরকে যায়, আমতা আমতা করে বলে, কি যাতা বলছিস? আমি কেন তার পক্ষ নিতে যাব? আমি তো জাস্ট এমনিতেই বললাম। শিওর? শিওর। চল এখন বাড়িতে যাওয়া যাক।
বলেই দুবোন চলে যায় বাড়ির উদ্দেশ্যে। আম্মু প্লিজ, আমি জাস্ট যাব আর আসবো। তাছাড়া এখান থেকে ফারিয়ার বাসা মাত্র 10 মিনিটের পথ। হেনাও তো আসবে। এখন আমি যদি না যাই ওরা সত্যি অনেক রাগ করবে। রাফিয়া বেগমকে অরিনের এত শত বোঝানো তো আদৌ কোনো কাজ হলো বলে মনে হচ্ছে না। রাফিয়া বেগম ড্রেসিং টেবিলের সামনে বসে আপন মনে চুলে তেল দিয়ে যাচ্ছেন। অরিন ফুস করে নিঃশ্বাস ফেলে ছোট কামড়ে কিছু একটা ভেবে ধুম করে পেছন থেকে জড়িয়ে ধরে রাফিয়া বেগমকে। আহ্লাদি স্বরে বলতে থাকে, আম্মু আজকে ফারিয়ার ছোট্ট ভাতিজার জন্মদিন। মেয়েটা সে কবে থেকে আমাকে ইনভাইট করে রেখেছিল। তাছাড়া হেনাও আসছে সেখানে। এখন যদি আমি না যাই তাহলে ফারিয়া তো কষ্ট পাবে, তাই না বলো? প্লিজ একটু যেতে দাও, কথা দিচ্ছি রাত 8টার মধ্যেই ফিরে আসবো। রাফিয়া বেগম অরিনের কাণ্ডে মৃদু হাসে, তবুও চিন্তিত কঞ্চে বলে, দেখ অরিন, তোকে আমি যেতে না করছি না, কিন্তু দিনকালের যে অবস্থা, কি করে তোকে একা পাঠাই বলতো? অরিন মায়ের কথায় চিন্তার বেশ বুঝতে পারে। সে আশ্বাস ছুড়ে বলে, আম্মু এখান থেকে কাছেই তো। আচ্ছা তবুও যদি তোমার আমাকে নিয়ে চিন্তা হয় তাহলে আমি না হয় ড্রাইভার চাচুকে নিয়ে যাচ্ছি। রাফিয়া বেগম সম্পূর্ণ আশ্বস্ত হতে পারলেন না, তবুও কিন্তু মেয়ের মুখের দিকে তাকিয়ে আর না করতে পারলেন না তিনি। অতঃপর একটি ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, ঠিক আছে যাও তবে, কিন্তু 8টার মধ্যে আমি যেন তোমাকে বাড়িতেই পাই, ওকে? অরিন এ কথা শোনার সঙ্গে সঙ্গে মায়ের গালে শব্দ করে চুমু খায়। উচ্ছ্বসিত কঞ্চে বলে উঠছে, আম্মু ইউ আর দি বেস্ট। রাফিয়া বেগম মেয়ের আলাদিপানা মুচকে হাসলেন, বললেন, হয়েছে, থামো এবার, যাও রেডি হতে, আর সাবধানে যেও কেমন? অরিনও মায়ের কথায় সম্মতি জানিয়ে এক ছুটে চলে যায় নিজের রুমে। এদিকে রাফিয়া বেগম মেয়ের চলে যাওয়ার দিকে তাকে মনে মনে বলেন, পাগলি একটা। স্যার আসবো? ওয়ার্ড বয় ডাকে হাতের ফাইলটা হতে দৃষ্টি সরিয়ে সেদিকে তাকায় রৌদ্র। গম্ভীর কণ্ঠে বলে, আসুন। ওয়ার্ড বয় অনুমতি পেয়ে কেবিনে প্রবেশ করে। তাড়াহুড়ো ভঙ্গিতে বলেন, স্যার ইমার্জেন্সি একটা কেস চলে এসেছে। রৌদ্র তার কথায় ভ্রুকুঞ্চন করে গম্ভীর থেকেই বলে উঠে, মানে কে সে? আর তাছাড়া আমার ডিউটি টাইমও তো ওভার। জি স্যার, কিন্তু সারোয়ার স্যার আরেকটা কেসে আটকে থাকায় ইমার্জেন্সি কেসটি টেক ওভার করতে পারছেন না। আপনি যদি একটু দেখতেন। রৌদ্র তৎক্ষণাৎ ভ্রু শিথিল করে নেয়, চেয়ারে গা থেকে অ্যাবসেন্সি নিয়ে গায়ে জড়িয়ে নেয়, স্টেথোস্কোপটি হাতে নিয়ে বেরিয়ে পড়ে রুম থেকে। ওয়াচ বয় পিছু পিছু ছুটে তার সরু করিডোর দিয়ে হেঁটে চলে আসে এমার্জেন্সি পেশেন্টের কামরায়। কামরা প্রবেশ করতেই পা দুটো থমকে দাঁড়ায় রৌদ্রের। অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকে বেডের পাশে বসে থাকা ফুপি কান্নারত রমণীর দিকে। এই মুহূর্তে যেন নিজের চোখ দুটোকেও বিশ্বাস হচ্ছে না তার। রৌদ্রকে দেখতে পেয়ে রুমে থাকা এক তরুণ ছুটে আসে তার নিকটে, ধরে আসা গলায় বলতে লাগলো, ডক্টর প্লিজ তাড়াতাড়ি আমার আব্বুকে দেখুন, উনি উনি বাকিটা বলার আগে তরুণের গলা আটকে যায় অশ্রুধারা, চোখ বেয়ে গড়িয়ে পড়ে 2 ফোঁটা নোনতা জল। তরুণের কথায় সম্বিত ফিরে পায় রৌদ্র। খেয়াল করে তরুণের দিকে, যে কিনা এই মুহূর্তে তার সামনে নিজের অশ্রুকণা লুকানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। রৌদ্র তার কাঁধে হাত রাখে আশ্বস্ত করার ন্যায় বলে উঠছে, ডোন্ট ওয়ারি, আমি দেখছি। বলে দ্রুত কদমে চলে আসে পেশেন্টের কাছে। রৌদ্রকে বেডের পাশে দাঁড়াতে দেখে এক তরুণ এসে ফুপিয়ে কাঁদতে থাকা রমণীর মাথায় আলতো হাত বুলিয়ে বলতে থাকে, আম্মু এবার ওঠো, ডাক্তারকে দেখতে দাও আব্বুকে। রমণীটি তৎক্ষণাৎ মাথা উঁচিয়ে তার ফোলা ফোলা নেত্রদায় তাক করে রৌদ্রের পানে বসা ছেড়ে উঠে রৌদ্রের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে ছলছল নয়নে ভেঙে যাওয়া গলায় বললেন, বাবা তুমি আমার স্বামীকে বাঁচাও, ও ছাড়া যে আমি একেবারে নিঃস্ব, পরাস্ত। কথাটি শেষ হতে আবার হু হু করে কেঁদে উঠেন তিনি। মহিলাটির এমন অবস্থা দেখে রৌদ্রের বুকটা যেন ফেটে যাচ্ছে। সে সঙ্গে সঙ্গে মহিলাটির হাতের মুঠো হতে নিজ হাত ছাড়িয়ে আলতো করে চোখ বেয়ে আসা অশ্রুকণাগুলো সযত্নে মুছে দেয়। মহিলাটি এক দৃষ্টিতে তাকিয়ে রইল রৌদ্রের দিকে। কেন জানে তার মনে হচ্ছে সেই ছেলেটিকে বড্ড চেনে। মহিলাটির নিজ ধ্যানে তদবির থাকা অবস্থায় তার কানে আসে এক মায়াভরা আশ্বাস দেওয়ার স্বর, কিচ্ছু হবে না আঙ্কেলের, আমি আছি তো। আপনি শুধু তার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। কি ছিল রৌদ্রের আশ্বাসে? মহিলাটির সকল কান্নায় যেন এক মুহূর্তে ছুটে পালালো। এই আশ্বাস শুনে মনে জাগলো এক অপার বিশ্বাস, আর তার স্বামীর কিচ্ছু হবে না।
মহিলাটি রুদ্রের কথায় মাথা নাড়িয়ে সেখান থেকে সরে আসে। রুদ্র যথারীতি চেক করতে থাকে রোগীকে। বেশ কিছুক্ষণ নিরীক্ষার পর ওয়ার্ড বয়কে আদেশে সুরে বলল, ওনাকে আইসিইউতে শিফট করো কুইকলি। ওয়ার্ড বয় রুদ্রের আদেশ পাওয়া মাত্র ছুটে যায় সেদিকে। রুদ্র কেবিন থেকে বের হয়। তাকে দেখা মাত্রই তরুণীটি ছুটে আসে তার কাছে। বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করে, ডক্টর, আপু কেমন আছে? ইজ এভরিথিং ওকে? রুদ্র কোনো রূপ বনিতা ছাড়াই বলে উঠছে, আপনার আব্বুর হার্ট অ্যাটাক হয়েছে। আরও কিছু জরুরি পরীক্ষা করে তারপর দেখতে হবে তার অপারেশন করা লাগবে কিনা। আপনি একটি কাজ করুন, তার বিগত সকল মেডিকেল রিপোর্টস কালেক্ট করুন। আমার আগে ওনার সকল মেডিকেল হিস্ট্রি জানা প্রয়োজন। তরুণটির যেন এই মুহূর্তে বাক শক্তি লোপ পেয়েছে। তার গলা থেকে একটা শব্দ বের হচ্ছে না। সে নির্বাক হয়ে তাকিয়ে আছে রৌদ্রের দিকে। রৌদ্র যেন ছেলেটার মনের অবস্থা বুঝল। কাঁধে হাত রেখে আশ্বস্ত করে বলল, চিন্তা করো না, নিজেকে সামলাও। এই মুহূর্তে তোমার নিজে ভেঙে পড়ার থেকে ফ্যামিলিকে আগলে রাখাটা জরুরি। কাঁধে হাত রেখে আশ্বস্ত করলো। তরুণটি কি বুঝলো? সে তো কোনো রকম নিজেকে সামলে মাথা ঝাঁকালো। রৌদ্র ফুস করে নিঃশ্বাস ফেলে চলে গেল সেখান থেকে। তরুণটি রৌদ্রে চলে যেতেই নিজের শার্টের হাতা দিয়ে চোখ মুছে নিল। গলা সামান্য খাকারি দিয়ে স্বাভাবিক করলো কঞ্চ। পেছন ফিরে চিন্তিত মা বোনের মুখশ্রীর দিকে তাকিয়ে রইল কিয়ৎকাল। পরক্ষণেই মনে মনে মহান রবের নিকট আর্জি জানিয়ে বলতে লাগলো, ইয়া রহমানুর রহিম, আমার জীবনের করা একটিমাত্র ভালো কাজের উছিলায় হলেও আপনি আমার বাবাকে সুস্থ করে দিন। সুস্থ করে দিন আমাদের বটবৃক্ষকে। কখন যে তরুণের চোখ বেয়ে অজর ধারা অশ্রু বেয়ে পড়ল তা মতো টের পেল না সে। আবারও চোখ দুটি মুছে মায়ের সামনে গিয়ে দাঁড়ায়। মহিলাটি কিছু বলার পূর্বে ছেলেটিকে তাকে বুকে জড়িয়ে ধরে, মাথায় আলতো করে হাত বুলিয়ে বলতে থাকে, আব্বু হার্ট অ্যাটাক করেছে মা। কথাটি মহিলাটি কর্ণগোচর হওয়া মাত্র তিনি ছেলের পিঠ খামচে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করেন। ছেলেটি একাধারে তার মাকে বুঝিয়ে যাচ্ছে, কিন্তু এতে কাজ হলো তো। ইতিমধ্যে ছেলেটির বোনও কাঁদতে শুরু করে বাবার খবর শুনে। ছেলেটি আদরের বোনের কান্নার শব্দ পেয়ে এক হাত বাড়িয়ে বুকে সযত্নে চেপে ধরে বোনকে। অতঃপর জলে টইটুম্বুর নয়নে আশ্বাস দিতে থাকে দুজনকে। ডক্টর রৌদ্র, আপনার কি মনে হয় অপারেশনটা কি আমাদের করা উচিত? আমার মনে হচ্ছে এই রিস্কটা না নেওয়াই বেটার, কেননা পেশেন্টের ফ্যামিলি মেম্বার্স তাকে আনতে বেশ সময় লাগিয়ে ফেলেছেন। এই মুহূর্তে ওনার রিকভার হওয়ার সম্ভাবনা 40%। অ্যাজ দিস সার্কামস্ট্যান্স আই থিঙ্ক উই শুড নট গো অ্যাহেড ফর দিস অপারেশন। মিটিং রুমে উপস্থিত রয়েছে এখানকার বেশ কিছু বিশেষজ্ঞ। সকলের মাঝে বলা ডক্টর সারোয়ারের কথায় টু শব্দটি করছে না রৌদ্র। কি বলবে সে? ওনার সব কথাই তো সত্যি। এই অপারেশনটা যদি বিফল হয় তাহলে একজন ডাক্তার হিসেবে তার ক্যারিয়ারে বিরূপ প্রভাব ফেলবে কেসটা। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে তাকে যে এই মানুষটাকে বাঁচাতে হবে, এই মানুষের সাথে তার যে এক অবিচ্ছেদ্য সম্পর্ক জড়িয়ে আছে। রৌদ্র একবার চোখ দুটি বন্ধ করে। মুহূর্তেই তার কল্পনার মানুষ পরে ভেসে ওঠে তার প্রিয় মানুষটার কান্নারত মলিন মুখখানা। চট করে চোখ মেলে তাকায় রৌদ্র। এক দীর্ঘশ্বাস ফেলে আত্মবিশ্বাসের সহিত বলে ওঠে, যাই হয়ে যাক না কেন, এই অপারেশনটা আমি করবই। আর চিন্তা করবেন না, এই অপারেশনের সকল দায়ভার কেবলমাত্র আমারই থাকবে। উপস্থিত ডক্টরদের মাঝে সিনিয়র ডক্টর ফজলে রাব্বি রৌদ্রের কথায় নাখোশ হলেন। সে আরও একবার নিশ্চিত হওয়ার জন্য বললেন, রুদ্র, আপনি শিওর সবটা বুঝে শুনে সিদ্ধান্ত নিচ্ছেন? রৌদ্র কাল বিলম্ব না করে জবাব দেয়, জি, আমি সবটা জেনে বুঝেই সিদ্ধান্ত নিয়েছি। উপস্থিত ডক্টররা আর কিছু বললেন না। অপারেশনের প্রস্তুতি নিতে চলে গেলেন সকলে। রৌদ্র অপারেশনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে আইসিইউর সামনে দাঁড়ায়। তাকে দাঁড়াতে দেখে মহিলাটি তার ছেলের হাত ধরে আস্তে আস্তে এগিয়ে আসে রৌদ্রের দিকে। রৌদ্র অনিমেষ তাকিয়ে রইল সেদিকে। মহিলাটি ধরে আসা গলায় বললেন, আমার স্বামী বাঁচবে তো? রৌদ্র সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নিল, মাস্কের আড়ালে ঠোঁট কামড়ে ধরে ক্ষণিকের মধ্যে রাজভারী কণ্ঠে বলে, ইনশাআল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, বাকিটা আল্লাহর হাতে। কথা শেষ করে সাথে সাথে ঢুকে পড়ে রৌদ্র। শুরু হয় সকলের মৃত্যুসম যন্ত্রণাদায়ক অপেক্ষার প্রহর। প্রায় 4 ঘন্টা পর আইসিইউ থেকে একে একে বের হয় সকল ডাক্তাররা। সকলের মুখে কিঞ্চিত হাসে। তারা বের হবার প্রায় মিনিট 5 পর রৌদ্র বের হয়। তাকে দেখে তরুণটি তার দিকে তাকে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ডাক্তার, আমার আব্বু? রৌদ্র মুখ হতে মাস্কটি খুলে মুখে সাফল্যের হাসি টেনে বলে, আলহামদুলিল্লাহ, অপারেশন সাকসেসফুল। এখন বাকিটা রোগীর জ্ঞান ফেরার অপেক্ষা।
তরুণটি ছলছল চোখে রৌদ্রের দিকে তাকায়। এই মুহূর্তে ঠিক কিভাবে রৌদ্রের কৃতজ্ঞতা যাপন করবেন সে ভাষা খুঁজে পাচ্ছে না ও। সে রৌদ্রকে কিছু বলতে যাবে, তার আগে রৌদ্র তাকে থামিয়ে বলল, হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে আমার কেবিনে আসো রাইট নাও। এক প্রকার আদেশের মতো কথাগুলো বলে সেখান থেকে চলে যায় রৌদ্র। তরুণটি তেমন 7-5 না ভেবে নিজের পরিবারকে নিয়ে মিনিট খানেক পরই হাঁটা ধরে রৌদ্রের কেবিনের উদ্দেশ্যে। রৌদ্রের কেবিনের বন্ধ দরজার সামনে উপস্থিত হতেই থমকে দাঁড়ায় তরুণটি এবং তার মা। দুজনে অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় ইতিমধ্যে। উভয় একে অপরের মুখ চাহাচাই করে। কিয়ৎকাল মহিলাটি পর মুহূর্তেই দুপা পিছিয়ে যায় সেখান থেকে। কেবিনের দরজায় লেখা নামটি যে তার বোধ হচ্ছে না। কী করে ভুলবে এই নামকে উনি? মুখে ওনার একাংশ গোজে সেখান থেকে চলে যাওয়ার উদ্দেশ্যে যেই না এক পা বাড়াবে অমনি কেউ পেছন থেকে তার হাতের কবজি টেনে ধরে। মহিলাটি হকচকিয়ে যায়, অবাক নেত্রে পেছনে ফিরে দেখতে পায় রৌদ্র তার হাতটি টেনে ধরেছে। তিনি হাত ছাড়ানোর জন্য চেষ্টা চালাতে লাগলেন, তখনই তার কানে ভেসে আসে এক অভিমানী মৃদু কঞ্চ। তোমার টোটেনের গায়ে জাদুর পরশে কি না দিয়েই চলে যাবে ফুপ্পি? কথাটি কর্ণগোচর হতেই মূর্তি থমকে যান আমরিন বেগম। দ্রুততার সহিত পেছনে ফিরলেন তিনি। কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি আমার টোটন? রুদ্র তার কথায় কোনো প্রত্যুত্তর করল না। চোখের পলকে ছট করে বুকে ঝাঁপিয়ে পড়ে আমরিন বেগমের, শক্ত করে জড়িয়ে ধরে ধিমি স্বরে উত্তর দেয়, এত সহজে ভুলে গেলে আমায়? আমরিন বেগম যেন পর মুহূর্তে সকল বাধা বিপত্তি নিষেধাজ্ঞা ভুলে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন রৌদ্রকে বুকে নিয়ে। পরে রৌদ্রের মুখটি বুক থেকে উঠে অগণিত স্নেহময় পরশ এঁকে দিতে লাগলেন তিনি। রৌদ্র চুপচি করে অনুভব করে সবটা। কান্নার জোয়ারে ধরে আসা গলায় আমরিন বেগম বললেন, আমার টোটন, আমার রোদ, কত বড় হয়ে গেছিস তুই আব্বু। আমায় ভুলে যাসনি তো ভাব। রৌদ্র তার কথা মুচকি হাসল। ফুপুর চোখ দুটো সযত্নে মুছে দিয়ে বলতে লাগলো, না, তোমার টোটেন তোমায় কখনো ভুলেনি এবং ভুলবেও না। আমরিন বেগম যেন আরো আহ্লাদী হলেন। রৌদ্রের বুকে মুখ গুজে বাচ্চাদের মতো ফুপিয়ে কাঁদতে লাগলেন। রৌদ্র তাকে আটকালো না। ঝরুক না কিছু জমানো কষ্ট, ব্যথা, চোখ বেয়ে অশ্রু বেশে। বেশ কিছুক্ষণ পরে আমরিন বেগম মাথা তুলেন। ফোলা ফোলা ভেজা চোখ দুটো ওনার আজলে মুছলেন। রৌদ্র তাকে স্বাভাবিক হতে দেখে বলল, ভেতরে এসো। আমরিন বেগমও এক কথায় ছাই দিলেন। ছেলে মেয়েদের নিয়ে ঢুকে পড়লেন রৌদ্রর কেবিনে। কেবিনে ঢুকে আমরিন বেগম তার ছেলে মেয়েকে দেখিয়ে পরিচয় করিয়ে দিতে লাগলেন। রৌদ্র, টোটন, ও আমার ছেলে শাহানুর ইফতি, বুয়েটে পড়ছে। আর ও আমার মেয়ে সাজ্জেদা জান্নাত ইকরা, অনার্স প্রথম বর্ষে পড়ে। তাদের দিকে তাকায়। ইফতি আর ইকরার সঙ্গে কথা বলে অনেকক্ষণ। কথা বলার এক পর্যায়ে আমরিন বেগম কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করেন, বাড়ির সবাই কেমন আছে টোটন? রৌদ্র তার ফুপুর মনের অবস্থা বুঝতে পারে, টের পায় ফুপুর মনের উচ্চাটন অবস্থা। রৌদ্র চোখ থেকে খয়েরি ফ্রেমে চশমাটি খুলে টেবিলের উপর রাখে, ঠান্ডা স্বরে বলে, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আমরিন বেগম কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর পেয়ে মাথা নাড়লেন। মনের মধ্যে তার অসংখ্য কথা, অভিমান, অথচ ব্যক্ত করতে যে ঘোর দ্বিধা। এই কারা আপনারা? ছাড়ুন আমায়। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে এভাবে? ছাড়ুন বলছি। অরিনের এত কথা বলার পরও তার হাতে পায়ের বাঁধন খুলছে না। তার সামনে উপস্থিত থাকা 3 জন পুরুষ। অরিনের মনে এবার প্রচণ্ড ভয় হয়, যদি এই লোকগুলো তার সঙ্গে খারাপ কিছু করে ফেলে তখন এভাবে একা নিজেকে কি করে বাঁচাবে ও কিভাবে করবে নিজের আত্মরক্ষা। কিছুক্ষণ আগের কথা। অরি, তুই একা থাকতে পারবি তো? ফারিয়ার প্রশ্নে চোখ মুখ কুঁচকে অরিন। এই পর্যন্ত এ নিয়ে 10 বার এই একটা প্রশ্ন করে যাচ্ছে ফারিহা। অরিন অতিষ্ঠ গলায় বলল, আর কয়বার জিজ্ঞেস করবি বলতো? তুই একই প্রশ্ন বারবার করে না হাঁপালেও আমি উত্তর দিতে দিতে যথেষ্ট হাঁপিয়ে উঠেছি। যাকে আমি আবারও বলছি, আমি যেতে পারবো পারবো পারবো। এবার খুশি? ফারিয়া তবুও সম্পূর্ণ চিন্তামুক্ত হতে পারল না। কিন্তু এই মুহূর্তে অরিনকে আরেকটা কথা বলল যে ম্যাডাম একেবারে চটেই যাবে, এটা 100% শিওর ও।
তাই ফারিয়া চুপ করে রইল। অরিনকে গাড়িতে ঠিকঠাক মতো বসিয়ে দিয়ে যতক্ষণ পর্যন্ত গাড়ি তার চোখের সীমানা ছাড়িয়ে না যায় ততক্ষণ তাকিয়ে রইল। গাড়িটি চোখ আড়াল হতে একটি ক্ষুদ্র নিঃশ্বাস ত্যাগ করে বাড়িতে ঢুকে পড়ে ফারিহা। অরিনের গাড়িটি কিছুটা সামনে এগোতে হঠাৎই ব্রেক কষে। অরিন সঙ্গে সঙ্গে সামনে ছিটকে পড়ে, কপালে হালকা ব্যথা লাগায়। এক হাত দিয়ে ঘষতে থাকে বারংবার। পরক্ষণে চিন্তিত কণ্ঠে ড্রাইভারকে জিজ্ঞেস করে, চাচা কি হয়েছে? হঠাৎ মাঝ রাস্তায় ব্রেক করলেন যে? ড্রাইভার নিজেও চিন্তিত। অনবরত গাড়ির ইঞ্জিন স্টার্ট করতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছেন। তিনি কিছুটা সংকোচ নিয়ে বললেন, মামুনি আপনি 2 মিনিট বইয়েন, আমি এমনই জামু আর আমু। আসলে ইঞ্জিনে মনে হয় কিছু একটা সমস্যা হয়েছে, আপনি চিন্তা করেন না, বইয়েন এয়ানে। বলেই তিনি বের হয়ে গেলেন গাড়ি থেকে। এদিকে অরিন শুষ্ক ঢোক গিলছে বারে বারে, কাঁপা কাঁপা হাতে পার্স থেকে ফোনটা বের করে। মুহূর্তে মেজাজটা আরো খারাপ হয়ে যায় ওর। কথা আছে না, অবাগা যেদিকে যায় নদীও শুকিয়ে যায়। এই মুহূর্তে অরিনের মনে হচ্ছে এই কথাটা তার জন্য একেবারে প্রযোজ্য। কি দরকার ছিল ওর অত তাড়াহুড়ো করে বাসা থেকে বের হওয়ার জন্য? নিজের ফোনটাতেই চার্জ দিতে ভুলে গেল। এই প্রথম অরিন ইচ্ছে করছে নিজের দুগালে চটাস করে দুটো লাগিয়ে দিতে। মা একদমই ঠিক বলে, অরিন তুই তোর খামখেয়ালি পনার কারণে অনেক বড় বিপদে পড়বি। অরিনের এখন ভীষণ করে উপলব্ধি হচ্ছে তার মায়ের কথাই সঠিক। মনে মনে আবার বলছে, আল্লাহ এবারের মতো কোনো বিপদ দিও না, ভালোই যে যেন বাড়িতে পৌঁছতে পারি। অরিনের ভাবনার মাঝে তার কানে ভেসে আসে ড্রাইভার আত্মচিৎকার। সাথে সাথে আতকে ওঠে অরিন। ভয় শুষ্ক ঢোক গিলে হাত বাড়িয়ে গাড়ির দরজা আনলক করে বেরিয়ে পড়ে গাড়ি থেকে। অথচ সে একটিবারও বুঝলো না তাড়াহুড়ো সে নিজের জন্য কি কালটাই না ডেকে আনছে। অরিন গাড়ি থেকে নামার পর মুহূর্তে একজন পুরুষ এসে তার মুখের উপর একটি কালো কাপড়ে তৈরি মুখোশি পেঁচিয়ে ধরে। অন্য একজন ততক্ষণই তার দুহাত একত্রে বেঁধে ফেলেছে। অরিন ঘটনার আকস্মিকতায় ভরকে যায়, হয়তো বিহ্বলতায় চিৎকার করতেও ভুলে যায় সে। যখন লোকগুলো তাকে টেনে হিঁচড়ে অন্য একটি গাড়িতে উঠায় তখন অরিন নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে চিৎকার করে, কিন্তু এখন কি আর কোনো কাজে দিবে? বর্তমান অরিন এক নাগাড়ে চিৎকার করে অনুনয় করে যাচ্ছে তাকে ছেড়ে দেওয়ার জন্য, অথচ কারো কানেই যেন তা বিশেষ কোনো গুরুত্ব দিচ্ছে না। অরিন একটা সময় ক্লান্ত হয়ে পড়ে। তার মুখমণ্ডল এখনও কালো কাপড়টি দিয়ে আচ্ছাদিত। ফলস্বরূপ ও নিজেও বুঝতে পারছে না ওরা ওকে কোথায় নিয়ে যাচ্ছে। প্রায় 30 মিনিট পর একটি নির্জন জায়গায় থামানো হয় গাড়িটি। আশপাশ যত দূর চোখ যায় মনে হবে সম্পূর্ণ স্থানই বিরান, কিন্তু এই নির্জন জায়গায় কিছুটা দূরে একটি মাত্র টিনের ঘর বানানো। অরিনকে নিয়ে লোকগুলোর গন্তব্যস্থল সেখানেই। লোকগুলো অরিনকে গাড়ি থেকে নামিয়ে বিকৃত হাসি দেয়। রাতের জ্যোৎস্নার আবছা আলো লেউহাদু দৃষ্টিতে অরিনের পা থেকে মাথা অবধি পরখ করে তারা। তাদের মধ্য থেকে একজন কণ্ঠে পৈশাচিক সূচনা এনে বলতে থাকে, ভাই মায়াটা কিন্তু একেবারে খাসা, হালার কিন্তু চয়েস আছে। ঠিকই কইছস, কিন্তু দেখ আমগো কপাল, আমরা এত কষ্ট কইরা এই মালেরে তুইল্লা আনছি, আর ওই হালায় হুদা বইয়া বইয়া হুকুম ঝাড়বো আর একলা একলা মজা লইব। তাদের দুজনের কথা শুনে তৃতীয় জন বলল, ভাই তাহলে আগে একখান কাম করি, আমরা আগে মজা লইয়া লই, এর হরে হেয়ালার দেই, কি কন? আরে না আহমক, হেতেরে তো এই মালের লইগা অ্যাডভান্স লইছি, ঠিকঠাক মতো না পৌঁছালে আবার বাকি টাকা পাবো না। এর চেয়ে ভালো আগে দেই, তারপর হের মজা করবো নে, পরে আমরা না হয় করুম, কি কস? প্রথম ব্যক্তিটির কথা বাকি দুজনের সম্মতি জানায়। এদিকে অরিন তাদের এসব কথা শুনে গা খিনখিন করে ওঠে। সে আবারও ফুপিয়ে কান্না করে ওঠে। তার কান্নার আওয়াজ কানে যেতে উপস্থিত লোকগুলো তার মুখে চেপ পেঁচিয়ে দেয়। অরিন গুঙিয়ে যায় একেধারে মনে মনে দোয়া করছে অন্তত কেউ একজন আসুক তাকে এই বিপদ হতে উদ্ধার করতে। রাত 8:15 রাফিয়া আজকে শুধু বাসায় আসুক একবার, ওর ঢিঙ্গিপনা বের করব। কতবার করে বলে দিলাম 8টার মধ্যে বাসায় ফিরতে, অথচ এখনো ফেরার নাম গন্ধও নেই। বেগম চিন্তিত সুরে কথাগুলো বলে কিছুটা দম নিলেন পাশ থেকে। জুবাইদা বেগম তার কাঁধে হাত রেখে বললেন, চিন্তা করিস না রাফু, মেয়েটা সচরাচর কোথাও যায় না, আজকে হয়তো বান্ধবীদের পেয়ে আড্ডায় বসে গেছি, আর তাছাড়া বাড়ির গাড়িও তো ওর সাথেই আছে, তাই না? জুবাইদা বেগমের এহেন আশ্বাসে নিজের মনের মধ্যে হঠাৎ ওঠা
বিদঘুটে চিন্তা ভাবনা ইতি টানতে পারলেন না রাফিয়া বেগম। পারবেনি বা কিভাবে? মায়ের মন বলে কথা। রাফিয়া বেগম চিন্তিত গলায় বললেন, এমনটাই যেন হয় রে জবা, মেয়েটা যেন সুস্থভাবে বাড়িতে ফিরে। অনেক বাসায় এসে জানতে পারে তার বন্ধু এখনো বাসায় ফিরেনি। সেই থেকে অনেক অনবরত অরিনকে ফোন কল দিয়ে যাচ্ছে। আজকে তার খুব রাগ উঠছে অরিনের উপর। মানলো বোনের ফ্রেন্ডের বাসায় গেছে, তাই বলে কি ফোনটা সুইচ অফ রাখতে হবে? সে কি বোঝে না তার জন্য বাড়ির প্রতিটি মানুষ কেমন চিন্তা করে? অনেক নিজের ঘরে পায়চারি করছে আর একের পর এক অরিনকে ফোন কল করে দিয়ে যাচ্ছে, কিন্তু বরাবরই একই কথা আসছে, ওপাশ থেকে আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে। অনেক আর এক মুহূর্তে দেরি না করে গায়ে শার্ট জড়িয়ে বেরিয়ে পড়ে বাসা থেকে। নিজেই গাড়ি ড্রাইভ করে ছুটে চলে ফারিয়াদের বাড়ির উদ্দেশ্যে। প্রায় 20 মিনিট পর অনেক হন্তদন্ত হয়ে পৌঁছায় ফারিয়াদের বাসার সামনে। অনেক কাল বিলম্ব না করে গাড়ি থেকে বের হয়, ব্যস্ত হাতে বাসার কলিং বেল চাপতে। প্রায় মিনিট 2 পরে ফারিয়া এসে সদর দরজা খুলে দেয়। অনেককে এ সময় নিজের বাড়িতে দেখে কিছুটা হকচকায় ফারিয়া। অবাক হয়ে জিজ্ঞেস করে, ভাইয়া আপনি হঠাৎ এই সময়? অনেক এই প্রশ্নের কোনো জবাব না দিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, অরিন কোথায়? ওকে ডেকে দাও তো, বাড়ি ফিরতে হবে। অনেকের মুখে একথা শুনে ফারিয়া যেন আকাশ থেকে পড়লো। তৎক্ষণাৎ বিচলিত হয়ে বলল, কি বলছেন ভাইয়া? অরিন তো সেই 1 ঘন্টা আগেই এখান থেকে চলে গিয়েছে, ও এখনো বাড়িতে পৌঁছায়নি কি? অনেকের চোখ মুখে যেন নিমিষে আধা নেমে আসে। তৎক্ষণাৎ বুকটা অস্বাভাবিকভাবে কেঁপে উঠছে, গলার স্বর যেন কোথাও একটা আটকে গেছে তার। থেমে থেমে জিজ্ঞেস করে, 1 ঘন্টা আগে বের হয়েছে? ফারিয়া মাথা ঝাঁকায়। তারও বড্ড এখন চিন্তা হচ্ছে, কোথায় গেল মেয়েটা? ও ঠিক আছে তো? অনেক ফারিয়াকে আর কিছু না বলে সেখান থেকে চলে আসে গাড়ির নিকট। মাথায় তার রাজ্যের দুশ্চিন্তা, কোথায় আছে তার বুনু? কোনো বিপদ হলো না তো? এসব ভাবনা মাথায় রেখে অনেক গাড়িতে বসে। গাড়ি নিয়ে অতন্ত হয়ে আশেপাশে খুঁজতে থাকে। ফারিয়াদের বাড়ির উল্টো পথে গাড়ি ছোটায় অনেক। কিছুটা সামনে যেতে চোখে পড়ে তাদের বাড়ির গাড়িকে। অনেক সঙ্গে সঙ্গে সেখানে ব্রেক কষে, ব্যস্ত পায়ে নেমে আসে গাড়ি থেকে। পরক্ষণে দেখতে পায় আহত অবস্থায় পড়ে থাকা ড্রাইভারকে। অনেক সেদিকে এক পলক তাকায়। গাড়ির ভেতরে বাহিরে চারিদিকে অন্য হয়ে খুঁজতে থাকে তার নিজের বনুকে, কিন্তু কোথাও অরিনের হদিস নেই। অনেক খেয়াল করলো এখন অতটা রাত না হলেও এদিকে অনেকটা নির্জন। অনেক চিৎকার দিয়ে ডাকতে থাকে অরিনকে, পাগলের মতো খুঁজতে থাকে এদিক ওদিক। কোথাও অরিনকে না পেয়ে অনেক আবারও চলে আসে ড্রাইভারের কাছে। ড্রাইভারের মাথায় পাশ পেয়ে রক্ত ঝরছে, সেদিকে খেয়াল করা মাত্র অনেকের বুকটা আবারও মোচড় দিয়ে উঠছে। অনেক কি করবে ভাবতেই হুট করে তার মনে পড়ে রুদ্রের কথা। অনেক সঙ্গে সঙ্গে পকেট থেকে ফোন বের করে কল লাগায় রুদ্রের নাম্বারে। 1বার 2বার রিং হতেই পাশ থেকে রিসিভ হয় কলটি। ভাইয়া? রুদ্র ড্রাইভ করছিল। অনেকের এমন কণ্ঠ শুনে ভ্রু কুঁচকে ও চিন্তিত হয়ে প্রশ্ন করে, অনেক, আর ইউ ওকে? অনেকের গলা ধরে আসছে, কোনো রকম নিজের কান্নাগুলো দমিয়ে রেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলতে থাকে, ভাইয়া আমার অরিন। সঙ্গে সঙ্গে গাড়ি ব্রেক কষে রুদ্র বিচলিত হয়ে প্রশ্ন করে, কি হয়েছে অরির? কোথায় ও? অরি ঠিক আছে তো? কি ব্যাপার, জবাব দিচ্ছিস না কেন? কি হয়েছে অরির? ওর কাছে ফোনটা দে। অনেক বহু কষ্টে নিজেকে সামলে এক একে সবটা খুলে ফেলে। রৌদ্র সবটা শোনার পরে স্তব্ধ হয়ে রইল কিয়ৎ খান। অতঃপর অনেকের কানে আসে এক অন্যরকম স্বর, তোর লোকেশন সেন্ড কর। বলি খট করে ফোন কেটে দেয় রৌদ্র। অনেকও তার কথা মতো লোকেশন দিয়ে সেখানে গাড়ির গা ঘেঁষে বসে পড়ে মাটিতে। ভাবতে থাকে কিভাবে বলবে বাড়িতে অরিনের নিখোঁজ হওয়ার কথা। না বললেই বা কিভাবে খুঁজবে ও অরিনকে। অনেক চোখ বন্ধ করে। সেখান থেকে অবিরাম গড়িয়ে পড়ে নোনতা জল। বিড়বিড়িয়ে বলে, কোথায় তুই বনু, কোথায়? প্রায় কিছুক্ষণ পর দুর্বার গতিতে গাড়ি নিয়ে অনেকের সামনে উপস্থিত রৌদ্র। গাড়ি থামিয়ে হন্তদন্ত পায়ে নেমে আসে অনেক। বুঝি রৌদ্রকে দেখে এতক্ষণ যাবৎ নিজের দমিয়ে রাখা কান্নাগুলো আর আটকাতে পারল না। ছুটে এসে রৌদ্রকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতন হাওমাও করে কাঁদতে থাকে। কান্নার জোয়ার ধরে আসা কণ্ঠে থেমে থেমে বলল, আমার বনু কোথায় ভাইয়া? ওকে এনে দাও প্লিজ, ওর যাতে কিছু না হয়। রৌদ্রের বুকটায় বুঝি কেউ হাতুড়ি পেটা করছে। সে অনেককে শক্ত করে এক হাত দিয়ে আগলে ধরে শক্ত কণ্ঠে বলে, পেয়ে যাবো ওকে, চিন্তা করিস না। আমার অরির গায়ে সামান্য ফুলের টোকা দেবে এমন কোনো বাপের বেটা এই পৃথিবীতে জন্মায়নি। সহসা অনেকের কান্না থেমে যায়। হাত দুটো ঢিল হয়ে আসে তার। অবাক চোখে তাকিয়ে রৌদ্রের দিকে। রৌদ্রের চোখের দিকে তাকাতে ভরকে যায় ও। রৌদ্রের চোখ দুটো ইতিমধ্যে লাল রক্তবর্ণ ধারণ করেছে। রৌদ্রের চোখ শক্ত রেখে বলল, চল। বলে এই গাড়ির দিকে দ্রুত পথে হাঁটা ধরে সে। অনেকও তার কথা মতো পিছু পিছু আসে। অতঃপর দুজনে গাড়িতে উঠে যাত্রা শুরু করে। অরিনকে লোকগুলো ধরে আনে নির্জন জায়গাটিতে, সেই পুরনো পরিত্যক্ত টিনের ঘরটিতে।
লোকগুলো ভেতরে ঢুকে বিনম্র শ্রদ্ধায় সালাম জানা তাদের সামনে উপস্থিত অরিনের কন্ট্রাক্ট দেওয়া লোকটিকে। মানবটি রহস্যময় বাঁকা এসে তাদেরকে বলল, গুড জব, পাখিকে ঠিকঠাক মতো খাঁচায় বন্দি করে পেরেছো তবে। পরক্ষণেই তাদের উদ্দেশ্যে একটি সাইন করা চেক এগিয়ে দেয়। এই নে তাদের বাকি পাও না, এবার বিদায় হ। লোকটিগুলোর মধ্যে একজন এগিয়ে এসে চেকটি হাতে নেয়, কিছুক্ষণ আমতা আমতা করে বলতে থাকে, ইয়ে ভাই একটা কথা আসিল। মানবটি বাঁকা হাসে আঙুল দিয়ে ঘাড় চুলকিয়ে বলল, জানি কি বলতে চাচ্ছিস, তোদের চোখ মুখ দেখেই বোঝা যায় সবটা। কিন্তু শুনে রাখ, আমি শেহাব, নিজের ব্যবহারকৃত সামান্য জিনিসপত্র অন্য কেউ হেলাও করি না। সেখানে তোরা আমার পছন্দের মানুষকে চাচ্ছিস। জানিস এই মুহূর্তে আমি তোদের এখানে জ্যান্ত পুঁতে ফেলতে পারি। নিজেদের ভালো চাইলে এখান থেকে এক্ষুনি সর।